হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ইংরেজির খুবই কমন বাট খুবই ট্রিকি একটি শব্দ অনলি এর ব্যবহার সম্পর্কে জানবো। তোমরা কি জানো অনলি তার অবস্থান পরিবর্তন করলে পুরো বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়? যেমন উদাহরণ লক্ষ্য করো, অনলি আই স হার yesterday, শুধুমাত্র আমি তাকে গতকাল দেখেছিলাম। অর্থাৎ আমি ছাড়া অন্য কেউ আর তাকে গতকাল দেখেনি। কিন্তু আমরা যদি অনলিকে একটু চেঞ্জ করে দিই, আই অনলি স হার yesterday, তাহলে এখানে কিন্তু বাক্যের অর্থের আবার পরিবর্তন ঘটে গেছে। এর অর্থ আমি শুধু গতকাল তাকে দেখেছিলাম, অর্থাৎ গতকাল তার সঙ্গে আমার দেখা হয়েছিল কিন্তু কোনো কথা হয়নি। তাহলে লক্ষ্য করো, আমরা অনলির একটু অবস্থান পরিবর্তন করেছি, যার ফলে পুরো বাক্যের অর্থের পরিবর্তন ঘটে গেছে। তাই স্পোকেন ইংলিশ হোক বা কম্পিটিটিভ ইংলিশ, অনলির সঠিক ব্যবহার জানা থাকাটা একান্ত প্রয়োজন। আজকের এই ক্লাসে আমি প্রথমে অনলির প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনলি কখন কোন জায়গায় ব্যবহার করলে কিভাবে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমি আলোচনা করব যে অনলি বাক্যের মধ্যে কখন অ্যাডভার্ব, কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার কনজাংশন হিসেবে অনলিকে কিভাবে ব্যবহার করতে হয়, কনজাংশন হিসেবে অনলির অর্থ কি হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। এবং সবশেষে থাকবে একটি প্র্যাকটিস সেট, অর্থাৎ বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিভিন্ন চাকরির পরীক্ষায় অনলি থেকে কি ধরনের প্রশ্ন এসেছে, আমরা সেগুলোর সমাধান কিভাবে করতে পারি সেই নিয়ে আলোচনা। তাই বুঝতেই পারছো, ক্লাসটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আর দেরি কিসের, চলো এবার আমরা মূল আলোচনাটি শুরু করি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকো, তাহলে ইংরেজির এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে চলো আমরা এবার মূল আলোচনাটি শুরু করি। শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা আলোচনা করব প্লেসমেন্ট অফ অনলি, অর্থাৎ অনলির অবস্থান। যেমনটা আমরা একটু আগেই বলছিলাম যে অনলি একমাত্র শব্দ যে তার অবস্থান পরিবর্তন করলে পুরো বাক্যের অর্থের পরিবর্তন করে দিতে পারে। চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আমরা একটু আগেই দেখেছিলাম অনলি আই স হার yesterday, আমরা আবার বলতে পারি আই অনলি স হার yesterday, আই স অনলি হার yesterday, আই স হার অনলি yesterday এবং আই স হার yesterday অনলি। লক্ষ্য করো, প্রতিটি বাক্যে অনলি আছে, আমরা শুধু অনলির অবস্থানকে একটু করে পরিবর্তন করে দিয়েছি। চলো এই উদাহরণগুলির মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কিভাবে অনলির অবস্থান পরিবর্তন করলে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে। প্রথম এক্সাম্পল লক্ষ্য করো, অনলি আই স হার yesterday, আমরা একটু আগেই বলছিলাম এই বিষয়টা নিয়ে, রাইট, যে শুধুমাত্র আমি তাকে গতকাল দেখেছিলাম। এর মানে গতকালকে তাকে শুধু আমি দেখেছি, আমি ছাড়া আর অন্য কেউ দেখেনি, রাইট। আচ্ছা, নেক্সট এক্সাম্পল কি ছিল, আই অনলি স হার yesterday, আমি কেবল গতকাল তাকে দেখেছিলাম, অর্থাৎ গতকাল তার সঙ্গে আমার দেখা হয়েছিল কিন্তু কোনো কথাবার্তা বা কোনো গল্প গুজব হয়নি, রাইট। আবার নেক্সট এক্সাম্পল, আই স অনলি হার yesterday, গতকাল আমি শুধু তাকেই দেখেছিলাম, অর্থাৎ গতকাল ওকে ছাড়া আমার আর কারোর সঙ্গে দেখা হয়নি। দেখছো কিভাবে অর্থের পরিবর্তন ঘটছে? আচ্ছা আচ্ছা, নেক্সট এক্সাম্পল, আচ্ছা নেক্সট দুটো এক্সাম্পলকে আমি একসঙ্গে বোঝানোর চেষ্টা করব। আই স হার অনলি yesterday এবং আই স হার yesterday অনলি, দুটি বাক্যের অনুবাদই হচ্ছে আমার কেবল গতকাল তার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু এই দুটি বাক্যের মধ্যে লক্ষ্য করো অনলির প্লেসমেন্ট আলাদা আলাদা। প্রথম এক্সাম্পল আমরা কি দেখছি, yesterday আগে অনলি আছে, আর লাস্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি অনলি yesterday পরে আছে। তাহলে যেহেতু অনলির প্লেসমেন্ট আলাদা, তাহলে এর অর্থ নিশ্চয়ই আলাদা হবে। অফকোর্স, যখন আমরা বলছি আই স হার অনলি yesterday, yesterday আগে অনলি ব্যবহার করছি, এখানে বাক্যটা দ্বারা বোঝানো হয়েছে যে তার সঙ্গে আমার কত সম্প্রতি দেখা হয়েছিল, অর্থাৎ লাস্ট কবে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। হতে পারে এর আগে তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, কিন্তু সর্বশেষ তার সঙ্গে আমার কবে দেখা হয়েছে এটা বোঝানো হচ্ছে। আমরা অনেক সময় বলে থাকি কালকেই তো তাকে আমি দেখলাম আর আজকে ও মারা গেল, আই স হার অনলি yesterday and today he is no more, বোঝা গেল। আর যখন আমরা অনলিকে yesterday পরে ব্যবহার করছি, এর মানে এই বাক্যটা দ্বারা বোঝানো হয়েছে যে তার সঙ্গে আগে আমার কখনো দেখা হয়নি, গতকালকেই তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বাংলা অর্থ এক হলো, দুটি বাক্যের সেন্স বা দুটি বাক্যের প্রসঙ্গ কিন্তু আলাদা আলাদা। আই হোপ তোমরা বিষয়টি বুঝে গেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি একটু ব্যাক করে আবার শুনে নিও, রাইট। তাহলে এই ছিল অনলির প্লেসমেন্ট, যে অনলি বাক্যের মধ্যে অবস্থান পরিবর্তন করলে পুরো বাক্যের অর্থের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অনলির প্লেসমেন্ট নিয়েই প্রশ্ন এসে থাকে। এই ক্লাসের শেষে আমি সেগুলি নিয়ে আলোচনা করব। চলো এবারে আমরা আলোচনা করি অনলির পার্টস অফ স্পিচ, অর্থাৎ অনলি বাক্যের মধ্যে কখন অ্যাডভার্ব, কখন অ্যাডজেক্টিভ এবং কখন কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। প্রথমে এসো অনলি এজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডভার্ব বলে। তাহলে ঠিক একই কাজ যখন অনলি করবে তখন অনলিকে আমরা অ্যাডভার্ব বলবো, রাইট। চলো বিষয়টিকে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো এক্সাম্পল, হি ইজ অনলি 5 years old, সে কেবল 5 বছর বয়স্ক। লক্ষ্য করো এখানে 5 years old এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেন কি এই 5 বছর বয়স্ক এটা কার বর্ণনা দিচ্ছে? হি এর। আর আমরা কি জানি, যে শব্দ কোনো নাউন প্রোনাউন সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে,
রাইট? তাহলে এখানে 5 ইয়ার্স ওল্ড এই ফ্রেজটি হি সম্পর্কে বর্ণনা দিচ্ছে, প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তাই এটি অ্যাডজেক্টিভ। আর এই 5 ইয়ার্স ওল্ডের বর্ণনা দেওয়ার জন্য অনলি কে ব্যবহার করা হয়েছে। আর আমরা একটু আগেই জানলাম যে অ্যাডজেক্টিভ সম্পর্কে যে বর্ণনা দিবে তাকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে এখানে অনলি হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, বাক্যটার অর্থটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি বলতাম হি ইজ 5 ইয়ার্স ওল্ড, তাহলে এর অর্থ কি হতো? সে 5 বছর বয়স্ক। এটা নর্মাল বাক্য। কিন্তু যখন আমরা বলছি হি ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড, সে কেবল 5 বছর বয়সের, অর্থাৎ এখানে তার বয়স কত কম এটা বোঝানো হয়েছে। আর এটাকে জোর দিয়ে বোঝানোর জন্য, এটাকে এমফেসাইজ করার জন্যই এখানে অনলি কে ব্যবহার করা হয়েছে। দ্যাটস ওয়াই হিয়ার অনলি অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডজেক্টিভের বর্ণনা দিচ্ছে। বোঝা গেছে? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, হি ওয়ার্কস অনলি অন সানডেজ, সে কেবল রবিবার দিনগুলিতে কাজ করে, অর্থাৎ যবে যবে রবিবার তখন তখন সে কাজ করে, অন্য দিনে কাজ করে না। তাহলে এখানে লক্ষ্য করো, সে কখন কাজ করে? রবিবার, রাইট? আর তোমাদের জানা থাকতে হবে কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টি প্রশ্নের যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব হবে। সেটা কোনো শব্দ হোক, কোনো ফ্রেজ বা কোনো ক্লজ, দ্যাট ডাজন্ট ম্যাটার। কি বললাম মনে থাকলো? কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টি প্রশ্নের কোনো একটারও উত্তর পাওয়া গেলে সেই উত্তরটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব হবে। আবার এক্সাম্পল লক্ষ্য করো, হি অনলি ইটস ভেজিটেবলস, সে কেবল শাকসবজি খায়, রাইট? তাহলে হি অনলি ইটস, এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অনলি ইটস ভার্ব সম্পর্কে বর্ণনা দিচ্ছে, রাইট? তাহলে এখানেও অনলি হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব হিসাবে অনলির অর্থ কি পেলাম? যে অনলি সীমিত বা নির্দিষ্ট সময় বা সীমিত বা নির্দিষ্ট পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। আর তখন অনলির অর্থ হবে কেবল, শুধুমাত্র, মাত্র ইত্যাদি, রাইট? আবার এর আগে নয় বা না হওয়া পর্যন্ত এই ধরনের অর্থ বোঝাতেও অনলি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যেমন আই অনলি অ্যারাইভড অ্যাট 9 PM, আমি কেবল রাত 9টাতেই এসেছি। বা আমরা আবার বলতে পারি হি ওয়াজ অনলি 15 when he became champion, সে কেবল 15 বছরের ছিল যখন সে চ্যাম্পিয়ন হয়। এইভাবেও কিন্তু অনলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার শুধু একভাবেই বা এক স্থানে বা বিশেষ কোনো ব্যক্তির জন্য এই ধরনের অর্থ বোঝাতেও অনলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন দিস সিট ইজ অনলি ফর ভিআইপি, এই সিটটি কেবলমাত্র ভিআইপিদের জন্য। বা আমরা আবার বলতে পারি দিস ডোর ওপেন্স অনলি ফ্রম ইনসাইড, এই দরজাটি কেবল ভিতর থেকে খোলা যায়। তাহলে এই ছিল অনলির অ্যাডভার্ব হিসাবে ব্যবহার। এবারে আমরা আসবো অনলি এজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে অনলির ব্যবহার। সেক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা একটু আগেই জানলাম, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে যাই বর্ণনা দেওয়া হোক সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অনলি যখন কোনো নাউন প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিবে, অনলি যখন কোনো নাউন প্রোনাউনের আগে ব্যবহৃত হবে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, রাইট? আর অ্যাডজেক্টিভ হিসাবে অনলির অর্থ হবে শুধু এটাই, অন্যটা নয়। যেমন ইউ আর মাই অনলি ফ্রেন্ড, তুমি আমার একমাত্র বন্ধু, অর্থাৎ তুমিই আমার বন্ধু, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আবার আমরা বলতে পারি হার অনলি কনসার্ন ইজ হার ফ্যামিলি, তার একমাত্র চিন্তা হচ্ছে তার পরিবার। তাহলে লক্ষ্য করো অনলি কনসার্ন, এখানে কনসার্ন নাউন আর কনসার্নের আগে অনলি ব্যবহার করা হয়েছে, দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিকাম অ্যাডজেক্টিভ। এখানে এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। আর অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অনলির অর্থ কি জানলাম? শুধু এটাই, অন্যটা নয়। আমরা আবার বলতে পারি সি ইজ দ্য অনলি ডক্টর ইন দিস ভিলেজ, সে এই গ্রামের একমাত্র ডাক্তার, অর্থাৎ সে ছাড়া এই গ্রামে আর অন্য কোনো ডাক্তার নেই। বোঝা গেল? আর আমরা এটাই তো বললাম যে অনলি যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন শুধুমাত্র এটাই, অন্যটা নয়, এই ধরনের অর্থ প্রকাশ করে। আই হোপ যে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে অনলি কখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় আর অ্যাডজেক্টিভ হিসাবে অনলির অর্থ কি। এবারে আমরা জানবো মোস্ট ইন্টারেস্টিং, অনলি অ্যাজ এ কনজাংশন, অর্থাৎ কনজাংশন হিসাবে অনলির ব্যবহার। আচ্ছা, কনজাংশন কাকে বলে? যে শব্দ দুই বা তার বেশি শব্দ, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে আমরা কনজাংশন বলি। অর্থাৎ কনজাংশনের কাজই হচ্ছে দুই বা তার বেশি শব্দ, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করা, রাইট? তাহলে যখন অনলি কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় তখন অনলি দুটি বিপরীত ধর্ম ক্লজ বা বিপরীত ধর্মী বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয় বা দুটি শর্তযুক্ত বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়। কনজাংশন হিসাবে অনলির অর্থ হবে তবে, কিন্তু, তাছাড়া ইত্যাদি ইত্যাদি। চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। যেমন আই উড গো অনলি আই এম বিজি, আমি যেতাম কিন্তু আমি ব্যস্ত আছি। অর্থাৎ এটা প্রেজেন্টের সিচুয়েশন বর্ণনা করছে। হতে পারে আমার কোথাও যাওয়ার কথা আছে কিন্তু আমি ব্যস্ততার জন্য যেতে পারছি না, ওই ক্ষেত্রে আমি বলতে পারি আই উড গো, আমি যেতাম, মানে আমার যাওয়ার ইচ্ছা ছিল, অনলি আই এম বিজি, কিন্তু আমি খুব ব্যস্ত আছি, অর্থাৎ আমি ব্যস্ততার কারণে যেতে পারছি না। আচ্ছা, এটাই যদি আমরা পাস্ট টেন্সে বলি যে আমি যেতাম কিন্তু আমি খুব ক্লান্ত ছিলাম, মানে আমি ক্লান্তির জন্য যেতে পারিনি, তাহলে ওই ক্ষেত্রে হবে আই উড হ্যাভ গান, ওখানে আই উড হ্যাভ গান লাগাতে হবে। আই উড হ্যাভ গান অনলি আই ওয়াজ টু টায়ার্ড, আমি যেতাম কিন্তু আমি খুব ক্লান্ত ছিলাম। বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করে এখানে অনলির অর্থ কি হচ্ছে? কিন্তু। আরো এক্সাম্পল লক্ষ্য করো, সি ওয়ান্টেড টু কাম, সে আসতে চেয়েছিল, অনলি সি ওয়াজ সিক, কিন্তু সে অসুস্থ ছিল। আমরা আরো বলতে পারি আই লাইক দিস ড্রেস অনলি ইট ইজ টু টাইট,
আমার এই ড্রেসটি, এই পোশাকটি পছন্দ, কিন্তু এটা খুবই টাইট। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এতক্ষণে কি পেলাম? দুটি বিপরীতধর্মী বাক্য বা দুটি বিপরীতধর্মী ক্লজকে যুক্ত করতে অনলি ব্যবহার করা হলো। আবার অনলি দুটি শর্তযুক্ত বাক্যকেও জয়েন্ট করতে ব্যবহৃত হয়। যেমন ইউ ক্যান গো, অনলি ইউ মাস্ট বি ব্যাক বাই 10 PM। তাহলে এখানে দেখো শর্ত প্রকাশ পাচ্ছে। আমরা আবার বলতে পারি ইউ মে টেক এ ব্রেক, অনলি ফিনিশ ইউর ওয়ার্ক ফার্স্ট। তুমি ব্রেক নিতে পারো, কিন্তু তোমার কাজটি প্রথমে শেষ করো। অর্থাৎ তোমার কাজ শেষ করা হলে তুমি ব্রেক নিতে পারো। তাহলে আমরা কনজাংশন হিসাবে অনলির ব্যবহার কি জানলাম? যে অনলি কনজাংশন হিসাবে দুটি বিপরীতধর্মী ক্লজকে যুক্ত করতে পারে, দুটি শর্তযুক্ত ক্লজকে যুক্ত করতে পারে, রাইট? আর তখন অনলির অর্থ হবে কিন্তু, তবে, তাছাড়া ইত্যাদি ইত্যাদি। হাউ সুইট। আচ্ছা, অনলি নিয়ে আরো বেশ কিছু ফ্রেজ আছে। অনলি ইফ অনলি, অনলি হোয়েন, অনলি আফটার, অনলি দেন। এই ফ্রেজগুলি কি কি? অনলি টু, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং ব্যবহার এগুলির। আমি এগুলো নিয়ে একটি সেপারেট ক্লাস পোস্ট করব। আজকে শুধু আমরা অনলির ব্যবহার সম্পর্কে জানবো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এতক্ষণে কি কি জানলাম? প্লেসমেন্ট অফ অনলি, অর্থাৎ অনলি তার অবস্থান পরিবর্তন করলে কিভাবে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে যায়। আর দ্বিতীয়ত আমরা জানলাম যে বাক্যের মধ্যে অনলি কোন কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে। কি কি জানলাম আমরা? অনলি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে, অনলি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার অনলি কনজাংশন হিসাবেও ব্যবহৃত হতে পারে। এবারে আমরা জানবো যে বিগত বিভিন্ন বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় অনলি থেকে কি ধরনের প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমে তোমরা স্ক্রিনে কিছু বাক্য লক্ষ্য করো, তারপরে আমি একটি একটি করে বাক্য ধরে সেগুলির ব্যাখ্যা করছি, রাইট? তাহলে লক্ষ্য করো স্ক্রিনে। তাহলে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাক্যগুলি বিগত বিভিন্ন বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনলি থেকে যে প্রশ্নগুলি করা হয়েছে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভিডিওটিকে পজ করো, ভিডিওটিকে এখানে থামাও, আর এই বাক্যগুলিকে ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো অনলির প্লেসমেন্ট মানে অনলির অবস্থান ঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটা ঠিক কি হবে একবার ভেবে নাও, তারপরে আমি একটু একটু করে বাক্য ধরে ধরে আবার আলোচনা করছি। ভাবা হয়ে গেছে? চলো বাক্য লক্ষ্য করো। হি ইজ অনলি নান ফর হিজ ওয়েলথ। লক্ষ্য করো এখানে অনলিকে নান শব্দটির আগে ব্যবহার করা হয়েছে। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? যে সে কেবলমাত্র পরিচিত হয়ে আছে তার সম্পদের জন্য। সে কেবলমাত্র পরিচিত হয়ে আছে তার সম্পদের জন্য, নাকি সে কেবল তার সম্পদের জন্য পরিচিত হয়ে আছে? কোনটা হওয়া উচিত? অফকোর্স এখানে অনলি নানের আগে নয়, অনলি এখানে ফর হিজ ওয়েলথের আগে ব্যবহার করতে হতো। তাহলে বাক্যটি হতো হি ইজ নান অনলি ফর হিজ ওয়েলথ। তিনি শুধুমাত্র তার সম্পদের জন্য পরিচিত হয়ে আছেন। শুধুমাত্র পরিচিত হয়ে আছেন নয়, শুধুমাত্র তার সম্পদের জন্য পরিচিত হয়ে আছেন। অ্যান্ড ইট ইজ দ্য প্লেসমেন্ট অফ অনলি। আর এই ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। বোঝা গেল? চলো এবার নেক্সট কোশ্চেন। দে অনলি ওয়ার্ক হোয়েন দে হ্যাভ নো মানি। তাহলে তারা শুধুমাত্র কাজ করে যখন তাদের টাকা থাকে না। দেখো তো বাক্যটি ঠিক আছে? তারা শুধুমাত্র কাজ করে। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না বাক্যটা এমন হওয়া উচিত যে তারা কাজ করে শুধুমাত্র যখন তাদের টাকা থাকে না, মানে যখন তাদের টাকা থাকে না কেবল তখনই তারা কাজ করে, রাইট? তাহলে এখানে অনলিকে ওকে হোয়েনের আগে ব্যবহার করা উচিত ছিল। সঠিক বাক্যটি হতো দে ওয়ার্ক অনলি হোয়েন দে হ্যাভ নো মানি। বোঝা যাচ্ছে? এইভাবে আমাদেরকে অনলির প্লেসমেন্ট বোঝার চেষ্টা করতে হবে। নেক্সট কোশ্চেন। দ্য অনলি ডেথ অফ হিজ সন ওয়াজ শকিং। তার সন্তানের একমাত্র মৃত্যু ছিল খুব মর্মান্তিক। আচ্ছা, তার সন্তানের একমাত্র মৃত্যু নাকি তার একমাত্র সন্তানের মৃত্যু? কোনটা? অফকোর্স তার একমাত্র সন্তানের মৃত্যু। একমাত্র মৃত্যু আবার কি? একমাত্র মৃত্যু বলে তো কোনো কিছুই হয় না, বুঝতেই পারছো? তাহলে এখানে অনলিকে ডেথের আগে নয়, সানের আগে ব্যবহার হওয়া উচিত। একমাত্র সন্তান, একমাত্র মৃত্যু নয়। তাহলে দ্য ডেথ অফ হিজ অনলি সান ওয়াজ শকিং। তার একমাত্র সন্তানের মৃত্যু ছিল মর্মান্তিক। এবারে লক্ষ্য করো, ইউর প্রিভিয়াস প্রজেক্ট অনলি ফেইল্ড বিকজ ইউ ডিড নট ওয়ার্ক হার্ড। লক্ষ্য করো, তোমার গত প্রজেক্টটি শুধুমাত্র ব্যর্থ হয়েছে এই কারণে যে তুমি কঠোর পরিশ্রম করনি। আচ্ছা, শুধুমাত্র ব্যর্থ হয়েছে, নাকি বাক্যটা এরকম হওয়া উচিত ছিল যে তোমার গত প্রজেক্টটি ব্যর্থ হয়েছে শুধুমাত্র এই কারণে যে তুমি কঠোর পরিশ্রম করনি, রাইট? তাহলে এই যে অনলি ফেইল্ড শব্দটির আগে ব্যবহৃত হয়েছে, এটাই মিস্টেক। কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে অনলি যে শব্দটিকে মডিফাই করে, মানে যে শব্দ সম্পর্কে বর্ণনা দেয়, ঠিক তার আগে বসে। তাহলে এখানে অনলি বিকজকে মডিফাই করছিল, শুধুমাত্র এই কারণে। তাহলে বিকজ মানে কারণ, তাহলে বিকজের আগে অনলি হওয়া উচিত। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে সঠিক বাক্যটি হতো ইউর প্রিভিয়াস প্রজেক্ট ফেইল্ড অনলি বিকজ ইউ ডিড নট ওয়ার্ক হার্ড, রাইট? বোঝা যাচ্ছে? ইয়েস। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, হ্যাঁ, যারা এখনো লাইক করোনি। আর বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টা জানতে পারো। এতটুকু তো হেল্প তোমরা করতেই পারো। চলো নেক্সট কোশ্চেন। দ্য সিইও অনলি ডিসকাস দ্য নিউ ভেঞ্চার উইথ হিজ ম্যানেজার। সিইও
শুধুমাত্র আলোচনা করেছিলেন নতুন উদ্যোগটি নিয়ে তার ম্যানেজারের সঙ্গে। আচ্ছা, শুধুমাত্র আলোচনা করেছিলেন নাকি শুধুমাত্র নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেছিলেন? তাহলে এখানে অনলি ডিসকাসড এর আগে নয়, নিউ ভেঞ্চারের আগে হওয়া উচিত, রাইট? তাহলে এইভাবে আমাদেরকে ভুল খুঁজে বের করতে হবে। আর অনলি থেকে আমরা ইতিমধ্যেই জেনেছি যে অনলি থেকে যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, তাহলে ওখানে কিন্তু এই প্লেসমেন্ট নিয়েই কোশ্চেন আসে। তাহলে অনলি ডিসকাসড এর আগে নয়, দ্য নিউ ভেঞ্চারের আগে, মানে অর্থাৎ ডিসকাসের পরে হওয়া উচিত। তাহলে দ্য সিইও ডিসকাসড অনলি দ্য নিউ ভেঞ্চার উইথ হিজ ম্যানেজার। ক্লিয়ার? চলো এবার লাস্ট কোশ্চেন। আ শ্রিউড ম্যান অনলি সি থ্রু দ্য ট্রিক। আচ্ছা, শ্রিউড ম্যান মানে চতুর ব্যক্তি, চালাক ব্যক্তি, মানে যারা চালাকি করে, অনিষ্ট করে, খারাপ কাজ করে, সেই ক্ষেত্রে শ্রিউড শব্দটি ব্যবহার করা হয়। তাহলে দ্য শ্রিউড ম্যান অনলি সি মানে চতুর ব্যক্তিরা শুধুমাত্র দেখতে পায় থ্রু দ্য ট্রিক, কৌশল করে বা কৌশলের মাধ্যমে। এটা হওয়া উচিত? মোটেও নয়। তাহলে এখানে হওয়া উচিত ছিল কি, যে শুধুমাত্র চতুর ব্যক্তিরা, রাইট? তাহলে এই অনলি সি এর আগে নয়, অনলি আ শ্রিউড ম্যান এর আগে ব্যবহার করা উচিত। কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে অনলি যার সম্পর্কে বর্ণনা দিবে ঠিক তার আগে বসবে। সঠিক বাক্যটি হতো অনলি আ শ্রিউড ম্যান সি থ্রু দ্য ট্রিক, রাইট? আই হোপ যে তোমরা বিষয়টি এতক্ষণে বুঝে গেছো। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হিয়ার ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করলাম, রাইট? কারণ আমরা আজকে অনলির বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে জানলাম। আই হোপ যে এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের বিষয়টি কেমন লাগলো, তোমরা পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও। আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে ভিডিও তৈরি করার। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা অনলি যুক্ত বিভিন্ন ধরনের ফ্রেজ নিয়ে আলোচনা করব। আর সেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হবে, আমি কথা দিচ্ছি। তাহলে টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।